কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, যেটা অর্ধেক বলতে 2টা ক্লাস হয়েছে। এটা হচ্ছে লাস্ট ক্লাস। লাস্ট পার্টের মধ্যে আমরা সরাসরি পড়ায় চলে যাই। এখন লাস্ট পার্টের মধ্যে আমরা বেশ কয়েকটা কথা বলেছিলাম যে এসিডের শক্তিমাত্রা কিভাবে নির্ণয় করবা, এসিডের শক্তিমাত্রা নির্ণয় করার কয়েকটা সূত্র, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, এগুলো হ্যান ত্যান অনেক কিছু। তারপর এই পর্যন্ত রাখছিলাম দ্রাবকের প্রকৃতি পর্যন্ত। দ্রাবকের প্রকৃতি নির্ভর করবে এসিডের শক্তিমাত্রার উপরে। ধরে নাও এখানে কয়েকটা লাইন লেখা আছে, লাইনটা একটু পড়ো, যে দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা বা ক্ষারকত্ব বেশি হলে দ্রবীভূত করলে এসিডের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। তার মানে বোঝাচ্ছে যে এরকম একটা যৌগ, ধরে নাও তোমার একটা ছেলে এখানে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, এই দুইটা কাহিনী। ছেলে আর মেয়ের মধ্যবর্তী যে আকর্ষণ হবে, একটা মেয়ে আর মেয়ে দুইজনের মধ্যবর্তী আকর্ষণ কি সেম হবে? সেম হবে না কিন্তু। ছেলে আর মেয়ের মধ্যবর্তী আকর্ষণ বেশি হবে। সেমভাবে তুমি যদি একটা দ্রবণই হইতেছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর তোমার অ্যাসিডটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড CH3COH। এই মৃদু অ্যাসিডও তখন এই যে এটার সাপেক্ষে, মানে এই দ্রবণের সাপেক্ষে একটা তীব্রতা প্রদর্শন করে, তীব্র অ্যাসিড হয়ে যায় তখনও। এরকম হিসাব। যখন তোমার দ্রবণটা হয়ে যায় উল্টা, মানে অন্য একটা জেন্ডারের অথবা অন্য একটা ধর্মের, যেমন এই যে দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ ক্ষারকত্ব বেশি হলে দ্রবীভূত এসিডের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। যেমন পানিতে যদি এসিডিক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়ার দ্রবণে বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে এটা একটা আবার তীব্র অ্যাসিড হিসেবে কাজ করে। আবার ক্ষারের বেলায় উল্টা, ক্ষারের বেলায় বিপরীত সম্পর্ক। যেমন তুমি একটা দ্রাবকের ক্ষারকত্ব যদি বেশি হয়, তাহলে এই দ্রবীভূত ক্ষারকের বিয়োজনটা হ্রাস পায়, আবার ফলে ক্ষারকের তীব্রতাও হ্রাস পায়। মানে একই কথা ঘুরে ফিরে বলছে। যদি তুমি ক্ষারের হিসাবে আসো, ক্ষারের হিসাবে আসলে তুমি যদি একটা অ্যাসিডিক দ্রবণে যদি ক্ষারকে মেশাও, তাহলে ক্ষারকত্ব বৃদ্ধি পাবে। আবার যদি একটা ক্ষারকের দ্রবণ, ধরে নাও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যেই তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি আবার অ্যাড করে দিছো, দুইটাই ক্ষার, তাহলে এটা ভালো বেশি বিয়োজিত হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, নাকি HCl এর দ্রবণে বেশি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি মানে বিয়োজিত হবে, মানে হাইড্রোক্সিলটা ত্যাগ করতে পারবে, বিয়োজিত করবে। এই হিসাবটা বলছে এটা HCl এ বেশি বিয়োজিত করবে, HCl এ তখন তার ক্ষারকত্ব বেশি দেখাবে। এই কথাটা এই পয়েন্টে বলছে দ্রাবকের প্রকৃতি। তারপরে চলে আসো ক্ষারকের শক্তিমাত্রার নির্ভরশীলতা। ক্ষারকের শক্তিমাত্রা 3টা বিষয়ের উপর নির্ভর করবে মেইনলি। হ্যাঁ, 3টা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, প্রথমেই এটা। 2 নম্বর হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক, পরে নিঃসঙ্গ ইলেকট্রনের প্রদানের ক্ষমতা। অ্যাসিডের যেরকম অনেক ক্রাইটেরিয়া, বাট ক্ষারের এত ক্রাইটেরিয়া নাই। ক্ষারে 3টা ক্রাইটেরিয়া আছে, তুমি কষ্ট করে 3টা ক্রাইটেরিয়া মুখস্থ করে ফেলতে হবে। তারপর আসো কোনগুলা সবল ক্ষার, যেগুলো আমরা জানি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলা সবল ক্ষার মেইনলি, এগুলো আমরা এখন আর পড়ার কোনো দরকার নেই। ক্ষারকের বিয়োজন ধ্রুবক কেবির উপর নির্ভর করবে, 2 নম্বর পয়েন্ট যেটা, অবশ্যই কেবির উপর নির্ভর করবে। এখন কেবি থেকে একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বেশি বেশি ক্ষার হাইড্রোজেনের থেকে। এরকম একটা লাইন আছে, দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা এটা এই হাইড্রোজেনের থেকে বেশি ক্ষার। এখানে উল্টাপাল্টা লিখছে, আর তারপরে এই যে এটা আসবে, মানে এখানে লিখে দিচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ গ্রেটার দেন NH2 এটার থেকে আবার সব থেকে কম ক্ষার হচ্ছে NH2OH। এটা বুঝবা কিভাবে? দেখো এখানে কেবির মান দেওয়া আছে, কেবির মান যার যত বেশি সেই তত বেশি ক্ষার। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দেখো কতটুকু, তারপর হচ্ছে হাইড্রোজেনের 3 নাম্বারটা না, হাইড্রোজেনেরটা কতটুকু, তারপরে ওটা কতটুকু। তুমি যদি একটা ক্রম বিন্যাস করলে এরকম একটা পয়েন্ট পাবা, ক্রম বানাইলে। ওকে, দেন এখান থেকে আর কিছু শিখতে হবে না। এই কেবির মান কি মুখস্থ করা লাগবে? না, মুখস্থ করা লাগবে না। কেবি কি তাহলে? কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এখান থেকে KA ইন্টু কেবি ইকুয়াল টু আসবে KW। এটা একটু মনে রাখো। এখন চলে আসো আমরা মেনলি পিএস এর ম্যাথগুলো করার চেষ্টা করি। পিএস এর ম্যাথ করার আগে আরও কিছু, এই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে কিছু ম্যাথ দেওয়া আছে, তুমি আশা করি ম্যাথটা করতে পারবে। এখানে 0.1 মোলার CH3COH দ্রবণ 1.34% আয়নিত হয়, তাহলে বিয়োজন ধ্রুবক কত? তাহলে এটা কিভাবে করবা? K ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা দিয়ে। এখানে আলফার ভ্যালু কত? 0.0134। ওকে, 100 দিয়ে ভাগ দিয়ে যত আসে তত। আর আলফার ভ্যালু পাইলা, সি এর ভ্যালু তো দেওয়াই আছে, আর কে বের করবা এইভাবে, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি দিয়ে। নিচের কোনটি অধিক তীব্র অ্যাসিড? এটার অ্যান্সারটা দাও তো একটু, দেখো পারা যায় কিনা। অধিক তীব্র অ্যাসিড কোনটা হবে? ক্লোরিক অ্যাসিড, HClO4। দেন আমরা সামনের দিকে যাব। এখান থেকে ম্যাথ বেশি ইম্পর্টেন্ট না মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? এটা হবে নাইট্রিক অ্যাসিড, কারণ নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সব থেকে কম, বাকি সবগুলোর কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সব থেকে বেশি।
ক্ষারের অম্লত্ব এবং অম্লের ক্ষারকত্ব এই পার্টে চলে আসো। অম্লের ক্ষারকত্ব এন্ড ক্ষারের অম্লত্ব, এটা বলতে বোঝায় এই অম্লটা যে পরিমাণ ক্ষারকে সে প্রশমিত করতে পারে সেটাই হইতেছে ওই অম্লের ক্ষারকত্ব। আর এই ক্ষারটা যে পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করতে পারে সেটাই হচ্ছে ওই ক্ষারের অম্লত্ব। এখন ক্ষারকত্ব এবং অম্লত্ব নির্ণয় করা একদম ইজি। দেখো কিভাবে, আগে আমরা বেসিক জিনিসটা শিখি। যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এইচসিএলকে প্রশমিত করতে পারে, তাহলে ওইটাই মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল এইচসিএলকে প্রশমিত করতে পারে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 1। কিন্তু কিন্তু সালফিউরিক অ্যাসিডকে যদি তোমার এখানে প্রশমিত করতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে 1 মোল, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 2 মোল। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আলটিমেটলি এটা বলা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল লাগবে সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে। এতটুকু মাথায় রাখো জাস্ট। তারপরে আসো সামনের দিকে। তাহলে এই পজিশনে যে সালফিউরিক অ্যাসিডে তাহলে ক্ষারকত্ব হইল 2। এই জাস্ট এই পয়েন্টটা। তারপরে দেখো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, যে ধরে নাও সালফিউরিক অ্যাসিড এখানে এটা যেহেতু একটা অম্লের হয় ক্ষারকত্ব, কারণ অম্লই তো ক্ষারককে প্রশমিত করবে, এটার 2। তারপরে ধরো না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার হবে আবার অম্লত্ব কত হবে 3। দেখো এখানে হাইড্রোক্সিল পরিমাণ যত ততই অ্যান্সার। তারপরে এইচসিএল এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে, তার জন্য এখানে 1। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার অম্ল কত, এটার অম্লত্ব হচ্ছে 1। সেমভাবে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা যদি হিসাব করো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের এটার অম্লত্ব বেরোবে, যেহেতু ক্ষার এটা নিজে একটা ক্ষার, নিজে ক্ষার হলে নিজের যে এখানে হাইড্রোক্সিলের পরিমাণ ওইটা হবে তার অম্লত্ব হবে এখানে 2। ইজি না একদম, কোনো ভেজাল নাই। বাট ভেজাল আছে যেগুলা যেগুলা এক্সেপশন, ওগুলা ভেজাল। কেমিস্ট্রিতে এক্সেপশন থাকবেই। সো এক্সেপশনগুলো আমরা মনে রাখবো কিভাবে, চলো আগে এক্সেপশনগুলো মার্কিং করি। তাহলে সালফিউরিক অ্যাসিড পারবো, এই যে এক্সেপশনগুলো মার্কিং করতে চাইছি, সরি। ফসফরিক অ্যাসিড, তারপরে এই যে এটা H3PO3, তারপর এখান থেকে আরো আছে, আরো দুটো বলতেছি ভেজালগুলো। তারপরে অ্যালুমিনা, এই 3টা। তারপর P2O5, এই যে এটা। এগুলা এক্সেপশনগুলো। P2O5 এর ক্ষারকত্ব হচ্ছে 6। তারপরে অ্যালুমিনার অম্লত্ব, অ্যালুমিনার অম্লত্ব হবে 6। তারপর H3PO3 এটার হচ্ছে 3। H3PO4 এটা 3। H3PO3 যেটা লাস্টে এটার হবে 2। আরেকটা আছে, আরেকটা লিখে দিই, H3PO2 এটার হইতেছে, এটার ক্ষারকত্ব হচ্ছে 1। কিভাবে এগুলা দেখো, 3টা টেকনিক আছে। তাহলে টোটাল H3 দিয়ে 3টা আছে। এটা হচ্ছে H3PO4, এটা হচ্ছে H3PO2, এগুলো এক্সেপশন আর কি। PO3, এটা হচ্ছে H3PO2। 3টা এক্সেপশনের বের করার নিয়ম হচ্ছে এইখানে যত থাকবে অক্সিজেন তার থেকে 1 কমাই দিবা, ওইটাই হবে তার ক্ষারকত্ব। এটা হবে 3, এটার হবে 2, এটার হবে 1। আর অ্যালুমিনা তো বললামই, Al2O3 এটার হচ্ছে 6, আর P2O5 ওইটার হবে 6। P2O5 না, হ্যাঁ ওইটাই হবে, ওইটার হবে 6। ওই দুইটা আলাদাভাবে মনে রাখবা, তাহলেই হয়ে গেছে। তাহলে আশা করি পারবা, এতটুকু যতটুকু বললাম ইনশাল্লাহ পারবা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কিন্তু হাইড্রোক্সিল নাই, তাহলে বুঝবা কেমনে? আরে ভাই কমন সেন্স, এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌলগুলো সবগুলাই তো আমাদের দ্বিক্ষারকীয়। দ্বিক্ষারকীয় মানে দুইটা ক্ষার অ্যাড করতে পারবে, দুইটা হাইড্রোক্সিল অ্যাড করতে পারবে। ক্যালসিয়াম তো গ্রুপ 2 এর মৌল, অ্যালুমিনিয়াম গ্রুপ 3 এর মৌল। সো ওই তোমার যখন পর্যায় শ্রেণীটা ভালো মতো আয়ত্ত থাকে তখন তোমার ইজি হয়ে যায় প্রত্যেকটা পড়া। আচ্ছা, দেন পিএইচ এবং পি স্কেলের মধ্যে আসি। পিএইচকে বলা হয় যে পিএইচ এর ফুল মিনিংটা পড়বা পুসেন্স অফ হাইড্রোজেন অর পাওয়ার অফ হাইড্রোজেন। আর পিএইচটা সর্বপ্রথম নামকরণ করেন সোরেনসেন। এটা 1900 অনেক সালে। এটা লাগবে না ভাই এত কিছু। তারপর পিএইচ এর ক্ষেত্রে আমরা ম্যাথগুলো কেমনে করবো, এটা হচ্ছে আসল কথা। এটা দেখো তো লাস্ট ক্লাসে পড়াইছি, হাইড্রোক্সিল এবং হাইড্রোনিয়াম আয়নের দুইটার গুণফল হচ্ছে 10⁻⁻14 এবং পিএইচ প্লাস পিওএইচ দুইটা মিলে হয় 14। এটা তোমরা সবাই জানো। নর্মাল বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, এগুলো আমরা সবাই জানি, এগুলো সবাই জানি। বাট জানি না হচ্ছে পিএইচ এর ম্যাথটা কিভাবে করবো, শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবো। আচ্ছা, এটা দেখো তো এগুলো পারো কিনা। পিএইচ এর ভ্যালু 7 হলে নিরপেক্ষ, লেস দেন হলে অম্লীয়, 7 গ্রেটার দেন হলে ক্ষারকীয়। এটা তো সবাই জানো। তাহলে আসো আমরা পড়ায় চলে যাই। নর্মালি পিএইচ এর একটা স্কেল থাকে, স্কেলের এই পয়েন্টটা 7। এই 7-এর এদিকে যদি হয় তাহলে ওইটা লিটমাস পেপারের, আচ্ছা লিটমাস পেপারের কথাগুলো চ্যাপ্টার 3-তে আছে। লিটমাস পেপারের হিসাবটা বলি তোমাকে আগে, যে এটা হয় 0 থেকে শুরু করে এই 7 পর্যন্ত, এগুলো হয় অ্যাসিড, আর এটা হচ্ছে ক্ষার। তাহলে ভাইয়া লিটমাস পেপারের হিসাবটা হচ্ছে এরকম যে অনিলা লিটমাস অম্লতে যদি তুমি লিটমাস দাও তাহলে নীলকে লাল করবে। মানে মূল কথা, এখানে যদি লিটমাস দাও তাহলে লাল করবে, আর এখানে যদি লিটমাস দাও তাহলে নীল করবে, ক্ষারে যদি দাও।
আচ্ছা এতটুকু এগুলো বাদ দিই আমরা, এগুলা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর পড়া, আমরা যে পড়াতে ছিলাম ওই পড়াতেই থাকি। তাহলে তুমি বলো তো এখানে এক বেশি তীব্র অ্যাসিড নাকি এখানে পাঁচ না 4 বেশি তীব্র অ্যাসিড? অবশ্যই এক বেশি তীব্র অ্যাসিড। কত গুণ তীব্র অ্যাসিড এটা আমাদের জানতে হবে। এটা দেখো কত ঘর সামনে গেছে, 3 ঘর সামনে গেলে 3 গুণ না 10⁻³ গুণ তীব্র অ্যাসিড। 10⁻³ কিভাবে হলো? এই পিএইচ এর হিসাবগুলাই 10⁻⁴ এর হিসাব, সবগুলাই একটু পরে দেখাচ্ছি। তারপরে তোমাকে যদি বলে এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে ধরে নাও 12, তাহলে 12 থেকে 14 কত গুণ তীব্র ক্ষার? 14 বেশি ক্ষার নাকি 12 বেশি ক্ষার? অবশ্যই 14 বেশি ক্ষার, কারণ যত পিছনের দিকে যাবে তত বেশি ক্ষারীয় ধর্ম বাড়তেছে। তার মানে 10⁻² গুণ বেশি ক্ষারীয়, 12 থেকে 14, 10⁻² গুণ বেশি ক্ষারীয়। এভাবে মনে রাখবো, এটা কিন্তু বইয়েরই একটা এমসিকিউ। তাহলে ভাইয়া তুমি এভাবে মনে রাখবা যে একটা, আচ্ছা এখন আসো পিএস এর ম্যাথগুলো কিভাবে করা যায়। তোমাকে যদি একটা সিম্পল ম্যাথ দিয়ে শুরু করি, HCl এর ঘনমাত্রা 0.01 মোলার, তাহলে এখানে পিএইচ কত? আমাদের আগে জানতে হবে HCl এর মধ্যে পিএইচ সবসময় বের করবো হাইড্রোজেন আয়নের যে লগারিদমিক যে ভ্যালুটা, হাইড্রোজেন আয়ন, কিন্তু এখান থেকে হাইড্রোজেন আয়ন আসবে এক মোল, তাহলে 1 মোল হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে তুমি যদি HCl কে বিয়োজিত করো, প্রথমবারই এগুলো এইভাবে দেখাচ্ছি, পরের বার আর একদম শর্টকাট করব, এক মোল হাইড্রোজেন বেরোবে 1 মোল HCl থেকে, তাহলে মাইনাস আমাদের লগ 0.01 অথবা 10⁻², এটা লেখা যায় না? কোনো ভেজাল আছে এতটুকুতে? লেখা ভেজাল নাই। এখানে দেখো 10⁻², যেটা ভাইয়া এই 2ই হচ্ছে এটার অ্যান্সার। কিভাবে 2 অ্যান্সার? ওই যে 2টা সামনে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, লগ 10/10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেটলি 2 অ্যান্সার। শর্টকাটটা তাহলে বলি, শর্টকাটটা হচ্ছে তুমি আগে ধরো আরেকটা ম্যাথ দেই, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? যেখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.005 মোলার। তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিডে যেহেতু 2 মোল হাইড্রোজেন থাকবে, তার মানে তুমি এটাকে আগে 2 দিয়ে গুণ দিয়ে নিবা। 2 দিয়ে যদি গুণ দিয়ে নাও তাহলে 0.01 আসবে অ্যান্সার, এত মোলার। তাহলে এখানে 10⁻², এটা না এত মোলার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2, পিএইচ 2, শেষ। দেখছো? সেম ভাবে আরেকটা করি, ধরে নাও তোমাকে যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে টোটালটার ঘনমাত্রা হচ্ছে 0.005 মোলার। এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তাহলে কিভাবে করব? এটাকে 2 দিয়ে গুণ দিব প্রথমে, কারণ হাইড্রোক্সিল আছে 2টা, 0.01 আসবে। 0.01 মানে 10⁻², তাহলে অ্যান্সার হচ্ছে 2। পিএইচ হচ্ছে 2, নো নো নো, পিএইচ 2 না, পিওএইচ হচ্ছে 2, পিওএইচ এর ভ্যালু হচ্ছে 2। পিওএইচ এর ভ্যালু যদি 2 হয় তাহলে পিএইচ এর ভ্যালু কত? 14 - 2 12। দেখছো? ইজি একদম। বাট ভাইয়া আপনি সবসময়ই কেন 0.5 দিচ্ছেন যেন গুণ করে 10⁻² হয়? আপনি এটা দেন তাহলে, এই যে এটা দেন, 2 ইন্টু 10⁻², এত মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তোমার কথাই মানলাম আমি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সবথেকে কঠিন দেখেই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? এটা করো ভাই, আপনি এটা করে দেখান, তাই না? এটা করে দেখাই, 2 ইন্টু 10⁻², এই হিসাবে আগে যাওয়ার আগে তাহলে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে তাহলে 6 ইন্টু 10⁻²। এখানে 3 মোল হাইড্রোক্সিল আছে যেহেতু, তার জন্য 3 দিয়ে গুণ দিবা আগে প্রথমে, 3 দিয়ে গুণ দিলে এটা বের হইলো। ওকে, এতটুকু ওকে, ঠিক আছে। এখন ভাই এটা তো আমরা শিখি নাই, এটা তো আমাদের সাথে ধোঁকাবাজি হয়ে গেল, শিখছি শুধু 1 ইন্টু 10⁻², এটা তো শিখি নাই। এটা শেখার জন্য আমাদের লগের ভ্যালুগুলো শিখতে হবে আগে। এটা আচ্ছা মেইনলি ম্যাথ করবো কিভাবে? মেইনলি ম্যাথ করবা মানে এটা আমাদের তো ক্যালকুলেটর নাই, তাহলে মাইনাস লগ অফ 6 ইন্টু 10⁻², এটাই তো হিসাব নিকাশ। এখান থেকে আসবে মাইনাস লগ অফ 6 মাইনাস না, তারপরে সরি প্লাস মাইনাস লগ অফ 10⁻²। আমরা লগের হিসাব অনুযায়ী কি জানি, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন হয়, বাট এখানে নিজেই আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এতটুকুর ভ্যালু আমরা জানি 2 মাইনাস লগ 6। তার মানে আমরা একটা কথা লিখতে পারি শর্টকাট, যে সামথিং মানে 6কে ধরে নাও এ আর এটাকে ধরে নাও এক্স, তাহলে এ ইন্টু 10⁻⁻x, এই টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে এইটার সরাসরি পিএইচ অথবা পিওএইচ হবে। যদি হাইড্রোক্সিল আয়ন থাকে তাহলে পিওএইচ, আর হাইড্রোজেন যদি থাকে তাহলে পিএইচ অথবা পিওএক্স হবে এক্স মাইনাস লগ অফ এ। এটা হচ্ছে শর্টকাট। এখন তার জন্য লগ অফ এর ভ্যালুগুলো আমাদের শিখতে হবে। তার আগে মাথায় রাখতে হবে আমি যে এ ইন্টু 10⁻⁻x করতেছি, এই এর ভ্যালুটা অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, কারণ আমরা ভ্যালুগুলোই 1 থেকে 10-এর মধ্যে শিখবো। লগ 1-এর ভ্যালু কত, লগ 2-এর ভ্যালু কত, এইভাবে শিখবো। এখন লগ 1, লগ 2, সাপোজ লগ 3, লগ 4, তারপরে লগ ধরে নাও 5 6 7 7 দিলাম, তারপরে লগ 8 9 9 দিলাম।
তারপরে log 10 এর ভ্যালু তো 1, এটা তো জানো। log 1 এর ভ্যালু তো 0, এটা তো জানো। তাহলে 0 থেকে 1 এর মধ্যেই হবে প্রথমত। log 2 এর ভ্যালু তুমি একটা টেকনিক খাটাবা। log 2 এর ভ্যালু দিবা 0.3, log 3 এর ভ্যালু দিবা 0.4, log 4 এর ভ্যালু দিবা 0.5, log 7 এর ভ্যালু দিবা 0.8, log 9 এর ভ্যালু দিবা 0.9। দেখছো টেকনিক? তুমি এভাবে একদম অ্যাকুরেটলি যে দিতে হবে এরকম কোনো কথা নেই। ক্যালকুলেটর দিলে হয়তো বা একটু এদিক ওদিক আসবে, বাট আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পাইলেই হয়। তাহলে আমি এই লগের ভ্যালুগুলো শিখতে পারলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে বসাবা হচ্ছে 2 মাইনাস 0.7, শেষ অ্যান্সার 1.3 অ্যান্সার। দেখছো? তাহলে তুমি ইজিলি পারবা, যে কোনো ধরনের পিএস এর ম্যাথ আসলে এখন তুমি পারবা, এভাবে সামহাউ বের করে আনতে পারবা। তারপরে সামনের দিকে আসি আমরা। এখন এই ম্যাথটা দেখো, পাকস্থলীতে পিএইচ হচ্ছে 1.4, তাহলে এটাতে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোক্সিল আয়নের মানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত? তাহলে তার আগে আমাদের আরেকটা বেসিক জিনিস শিখতে হবে। যদি পিএইচ ইকুয়াল টু হয় মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে তাহলে দেখো ম্যাথ করি, মাইনাস পিএইচ ইকুয়াল টু হয় লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এতটুকু ওকে? আমরা দেখো তো ছোটবেলায় এটা পড়ছিলাম না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে এই পাশে আনলাম ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এটা হচ্ছে একটা শর্টকাট মানে কি? এটা তো ম্যাথই, ছোটবেলায় আমরা লগের ম্যাথ করছি না, লগ হচ্ছে 10 টু দি পাওয়ারের উল্টা হিসাব, তার মানে সব কিছুই 10 টু দি পাওয়ারের হিসাব হয়। তার জন্যই আমি তোমাকে শুরুতে ওই হিসাবগুলো বলছিলাম, 10 টু দি পাওয়ারের হিসাব। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি বলে পিএইচ দেওয়া আছে 1.4, তাহলে তাহলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? ইজি, 10 টু দি পাওয়ার মাইনাস 1.4। কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 1.4 এর ভ্যালু কত এটাও তো জানো না। এটা জানার জন্য এই ম্যাথটা একটু শিখে রাখবা, মুখস্থ করে রাখবা। 10 টু দি পাওয়ার মাইনাস 4 হলে 0.04, এটা মেডিকেলে আসতে পারে, যার কারণে এটা একটু মুখস্থ করে ফেলবা। দেখো দেখলে পারবা না এখন। 0.01 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মোলার HCl এর পিএস কত? 1। তারপরে 0.2 মোলার HCl এর পিএস কত? পারবা না বের করতে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 মাইনাস লগ অফ 2, এটা অ্যান্সার, বা 1 মাইনাস 0.3 অ্যান্সার, বা 0.7 অ্যান্সার। সো এটা পারা যাবে ইজিলি। তারপরে 0.01 মোলার HCl এর পিএস কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2, পিএস হচ্ছে 2। তাহলে তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করবা যে ভাইয়া এখানে প্রথম যে ভুলটা হয় তোমাদের, সবাই পারো তোমরা, ঠিক আছে ওকে, বাট পিএইচ বের করতে বলছে না পিওএইচ বের করতে বলছে, এটা প্রশ্ন আগে ভালো মতো দেখবা। সেকেন্ড কথা, আরেকটা মেইন যে ভুলটা করো, কোনটা বেশি ক্ষারীয় এবং কোনটা বেশি অম্লীয়, এটা এটা এই টাইপের যখন ম্যাথগুলো দেয় তখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা। বইয়ের এমসিকিউ দিবে, বাট বইয়ের এমসিকিউতে কিছু প্যাচ আছে, আমি তোমাকে দেখাচ্ছি। বিগত বছর একটা মেডিকেলেই প্রশ্ন আসছিল, তোমাকে একটু পরে দেখাচ্ছি কোনটা বেশি অম্লীয় কোনটা বেশি ক্ষারীয় এই টাইপের। আচ্ছা এটা বলো আগে, ওগুলা ওইটাতে আসতেছি। অ্যালুমিনার অম্লতা কত? 6, তাহলে এগুলা পারবো আমরা। হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলা যদি তুমি না পড়ে যাও, তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি হাজারি স্যারের বইয়ের এমসিকিউ এখনো কিছুই পড়ো নাই, তাহলে ভাইয়া খুবই দুঃখজনক তোমার জন্য। তোমার হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলো খুব ভালো মতো পড়তে হবে, কারণ তুমি যদি অ্যাডমিশন প্রার্থী হয়ে থাকো এখনো যদি এমসিকিউ গুলো আসলেই না পড়ে থাকো, তাহলে এখনই তোমার ইট ইজ দ্য হাই টাইম ফর ইউ টু রিভাইজ দ্য এমসিকিউস অফ হাজারি স্যার। আচ্ছা হ্যাঁ, দেখো আমি তোমার একটা বলতেছি, যেটা বিগত বছরে মেডিকেল আসছিল হাজারি স্যারের বইয়েরই এমসিকিউ। হাজারি স্যারের বইয়ের এমসিকিউ থেকে আমরা এটা কিভাবে বের করব দেখি চলো। এটা হচ্ছে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক কখন হবে? যখন অপশন দিয়েছে 4টা, আমি লিখেই দিই। এটা হাজারি স্যারের বইয়ের এমসিকিউ। কত নম্বর এমসিকিউ? আমার বইতে 40 নম্বর এমসিকিউ, তোমাদের বইতে দেখো কত নম্বর এমসিকিউ। নিচের কোনটির পিএইচ সর্বাধিক? 4টা অপশন। একটা অপশন 0.01 মোলার, তাহলে এটা এরকম কেন হচ্ছে? 0.01 মোলার HCl দেওয়া আছে, 0.01 মোলার, তারপরে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, তারপরে 0.01 মোলার সালফুরিক অ্যাসিড দেওয়া আছে, আরেকটা 0.01 মোলার কার্বনিক অ্যাসিড দেওয়া আছে। এখন আমাকে দেখো তো, যারা যারা ভিডিওটা লাইভে দেখতেছো তারা অ্যান্সারটা বলতে পারো কিনা, কোনটার পিএইচ এর ভ্যালু সর্বাধিক? বা একটু পজ করে তুমি একটু চিন্তা করে অ্যান্সার দিতে পারো যারা ইউটিউব থেকে দেখবা। পিএইচ ম্যাক্সিমাম, এটা পিএইচ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে ওইটারই যাই যত মৃদু অ্যাসিড, কারণ পিএইচ এর ভ্যালু সামনের দিকে গেলে বাড়ে, পিছনের দিকে গেলে কমে। তার মানে আমার
এই 5 যার পিএস আর 3 যার পিএস, এটার মধ্যে পিএস এর ভ্যালু বেশি কার? যার 5। আর ওই ব্যক্তিটা যার 5 সে হচ্ছে তীব্র অ্যাসিড নাকি মৃদু অ্যাসিড? মৃদু অ্যাসিড 3 এর থেকে। তার মানে এই 4টা অপশনের মধ্যে সবথেকে বেশি যেটা মৃদু অম্ল, যেটা কার্বনিক অ্যাসিড, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা অনেকে আবেগের বসে পিএইচ ম্যাক্সিমাম বলতে বুঝে মনে করো যে বেশি তীব্র অ্যাসিড। সো দাগাই দিয়ে দর্শ সালফিউরিক অ্যাসিড, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি সালফিউরিক অ্যাসিডে, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি এর ভ্যালু বেশি, ওই হিসাবে এগুলা ভুলভাল দাগাই দিয়ে আসো। তাহলে এই কোশ্চেনটা তো তোমার টেকনিক্যাল কোশ্চেন যে কোনটা পিএইচ এর ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে পারবা আশা করি। হ্যাঁ হ্যাঁ অথবা না বলো কিছু। পারবা? হ্যাঁ পারবা। অপর পক্ষ থেকে কিছু বলতে পারতেছো না, কিন্তু সমস্যা নেই, কমেন্টে জানাতে পারো, কোনো কোনো ব্যাপার না, যারা ইউটিউব থেকে দেখবা। আচ্ছা চলে এসো বাফার দ্রবণে। বাফার দ্রবণ কোথায়? বাফার দ্রবণ হুম, আচ্ছা বাফার দ্রবণটা তোমরা এইচএসসি তে যাই পড়ো না কেন, এখন একটু কষ্ট করে মনে রাখো যে বাফার বলতে বোঝায় একটা তীব্র অ্যাসিডের সাথে, সরি, একটা মৃদু অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের লবণ, অথবা একটা মৃদু ক্ষারের সাথে ওই অ্যাসিড ওই ক্ষারের লবণ, অথবা ওই ক্ষারের লবণ বলতে বোঝায় অনুবন্ধী ক্ষার। আমি তোমাকে জাস্ট আগে আগে বুঝাই, দেখো অনেকে এই বাফার জিনিসটা কি এটাই বুঝো না। বাফার হচ্ছে একটা মিশ্রণ, যে মিশ্রণের ফলে একটা মৃদু অ্যাসিড থাকবে প্রথমে, এটা থাকতে হবে প্রথমত। মৃদু অ্যাসিড থাকার পরে এই মৃদু অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার ওইটা থাকবে, আর অনুবন্ধী ক্ষার মানেই আসলে লবণ। ওই মৃদু অ্যাসিডের লবণ বলতে ওইটাই বোঝায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে CH3 COOH, এটা হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের সাথে এটার লবণ অথবা এটার অনুবন্ধী। এটার অনুবন্ধী কি হবে আমরা সবাই জানি, CH3 COO-, এটাও দিতে পারো, অথবা এখানে একটা সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যাড করে, সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে সোডিয়াম প্লাস অ্যাড হবে না, তাহলে CH3CO সোডিয়াম অ্যাড করতে পারো এখানে। এটা একটা লবণও হয়ে গেল, অথবা লবণের বদলে তুমি অনুমতি ক্ষারও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা দিতে হবে প্লাস এটা দিতে হবে, অথবা এটা না হলে এটা দিতে হবে। সেম ভাবে তোমার একটা মৃদু অম্ল ক্ষার মানে বেজ, মৃদু বেজের সাথে ওইটার একটা কনজুগেট দিতে হবে, মানে অনুবন্ধী দিতে হবে। কনজুগেট দিলে কি হবে? মৃদু বেজ যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি দিলা, দেওয়ার সাথে দিতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম আয়ন, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড কনজুগেট অথবা একটা সল্ট। বাফার তখনই হবে যখন তুমি প্রথমে মৃদু অ্যাসিড অথবা মৃদু অম্ল দাও। এই মৃদু অ্যাসিড দিয়ে যদি শুরু করো তাহলে সেটাকে বলবো অম্লীয় বাফার, আর যদি তুমি ক্ষার দিয়ে শুরু করো সেটাকে বলবো ক্ষারীয় বাফার। ইজি, দুইটা হিসাব জাস্ট আলাদা, দুইটা হিসাব মনে রাখতে পারলে আমাদের হয়ে গেছে। তাহলে ভাইয়া এখানে অম্লীয় বাফারের এক্সাম্পল কি কি? অম্লীয় বাফারের এক্সাম্পল হবে তাহলে দুর্বল অ্যাসিড থাকবে এবং তার অনুবন্ধী থাকবে, এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দুর্বল ক্ষার থাকবে এবং অনুবন্ধী থাকবে। দুইটা এক্সাম্পল দেওয়া আছে, খুব মুখস্থ করে ফেলবে। প্রথমটা তো দেখাইলামই, পরেরটা হচ্ছে ফসফেট দিয়ে, পরেরটা দেখো সোডিয়াম কার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে সোডিয়াম কার্বনেটটা এটা কি আর এটা কি? কোনটা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা একটু বলো তো, বা কোনটা লবণ কোনটা ক্ষার? এটা যেহেতু ক্ষারীয় বাফার বোঝা যাচ্ছে একটা ক্ষার হবে, মানে একটা মৃদু ক্ষার তো হবেই। কোনটা মৃদু ক্ষার এখানে? সোডিয়াম কার্বনেটের মধ্যে নাকি হাইড্রোজেন কার্বনেট, কোনটা মৃদু ক্ষার? তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ক্ষার, আর অ্যামোনিয়াম আয়ন এটা তো আমি দেখাইলামই। বলতে পারবা এই যে প্রথম অপশনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সোডিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মধ্যে আসলে Na2CO3, Na2CO3 কার্বনেট, সোডিয়াম কার্বনেট এবং HCO3-, এই দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে তোমার যে প্রথমটা প্রথমটা হচ্ছে ক্ষার, মানে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট দেখে মনে হচ্ছে ক্ষার না, বাট আসলে ক্ষার, মৃদু ক্ষার। এবং এটার যে আয়নটা হয়েছে হাইড্রোজেন মানে HCO3-, এর এক্সেপশন আর কি, এটা হচ্ছে তার অনুবন্ধী। এটা মনে রাখবা, মানে এখানে সবগুলাই প্রথমটা প্রথমটা হচ্ছে দুর্বল, প্রথমটা দুর্বল ক্ষার অথবা দুর্বল অ্যাসিড, এবং পরেরটা তার অনুবন্ধী।
এগুলোর জন্য ভুল না হয়, কারণ এটা মেডিকেল আসছে তো তার জন্য বিস্তারিত বললাম, বারবার বলতেছি। তারপরে চলে আসো সামনে দিকে, তাহলে বাফারের মিশ্রণ কেমনে হয় এটা পারবা। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা C3COH এর সাথে এবং সোডিয়াম ইথানয়েট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশনটা খুব ভালো মতো তোমার মুখস্থ করতে হবে। পিএ সমান পিকে প্লাস লগ সল বাই অ্যাসিড। হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন অনুযায়ী এই লগ সল বাই অ্যাসিডের ভ্যালুটা হওয়া লাগবে +-1 এর মধ্যে। এই কথাটা দেখো তো কোথায় আছে, +-1 এর মধ্যে পিএইচটা হওয়া লাগবে, মানে লগ সল বাই অ্যাসিডের ভ্যালুটা। তারপর নিচে দিকে আসবে, আরও কয়েকটা বাফারের নাম দেওয়া আছে এবং বাফারের পিএইচ রেঞ্জ দেওয়া আছে। তুমি শুধুমাত্র প্রথমটা পড়বা, যেটা একদম ইউনিভার্সাল বাফার, ওটা হচ্ছে 3.2 থেকে 5.2, এবং আরেকটা ক্ষারীয় বাফারের রেঞ্জ পড়বা 8.5 থেকে 10 পর্যন্ত। আর পিকে এগুলা পারলে পড়ো, না পারলে দরকার নেই। প্রথমটা এসে সেটা পারলে পড়ো, না পারলে দরকার নেই। এখন বাফার ক্ষমতা নামে একটা টার্ম আছে। বাফার ক্ষমতা বলতে প্রতি লিটার বাফারে মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা ডিভাইডেড বাই পিএইচ এর পরিবর্তন। শুধু এতটুকু জেনে রাখো ভার্সিটির জন্য, আর কিছু লাগবে না। বাফার ক্ষমতা কার কত বেশি হবে না হবে এটা এগুলা এগুলা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, বাফারের ক্রিয়া কৌশলও বেশি ইম্পর্টেন্ট না। যারা ঢাকা ভার্সিটি রিটেনে দিবা বাফারের ক্রিয়া কৌশলেরটা একটু পরে রাখতে পারো। স্পেশালি বাফারের ক্রিয়া কৌশলের মধ্যে এই যে এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসার মতো, যেটা এইচএসসি তেও ছিল। আর এখান থেকে আর কিছু লাগবে না, জাস্ট আমাদের বাফার বা হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন থেকে একটা কথা মাথায় রাখতে হবে, ওই জিনিসটা আমি বলতেছি তোমাদের। স্পেশালি ভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, মেডিকেল এটা বইয়ের এমসিকিউ একটা, যে পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, এটা এটা হচ্ছে আমাদের মেইন। পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এই প্রথম ব্র্যাকেটটা এরকম কেন হয় এদের? হ্যাঁ, ওকে। এখন তোমাকে যদি প্রশ্ন করে ভাই পিকে একটা অ্যাসিডের পিকে সবসময় কনস্ট্যান্ট থাকে, পিকে কোনোদিন চেঞ্জ করা যাবে না এখানে, মানে নর্মাল কনস্ট্যান্ট। পিএস এর ভ্যালু যদি বাড়াইতে চাও তাহলে বাড়াইতে হবে হয় সল্টের ঘনমাত্রা নয় অ্যাসিডের ঘনমাত্রা, এই দুইটা বাড়াইতে হবে। কোনটা বাড়াইলে তোমার পিএস এর ভ্যালু বাড়বে? অবশ্যই সল্টের ঘনমাত্রা বাড়াবা, এবং অ্যাসিডের ঘনমাত্রা যদি কমাও তখনই তোমার মানে পিএস এর ভ্যালুটা বাড়বে। কেন? কারণ লগ পুরা ভ্যালুটা তখন বেড়ে যাবে। লগ পুরা ভ্যালুটা এখানে আবার প্লাস চিহ্ন দেওয়া আছে। বাট মনে আছে নন স্টেট ইকুয়েশন? নন স্টেট ইকুয়েশন হচ্ছে ইএমএফ ইকুয়াল টু ই নট সেল ই নট সেল বা ই নট লিখলেও হবে মাইনাস আর টি বাই এনএফ লন উৎপাদের ঘনমাত্রা হোল টু দি পাওয়ার এক্স বাই বিক্রয়কের ঘনমাত্রা হোল টু দি পাওয়ার ওয়াই, এরকম একটা ভ্যালু ছিল। এখানে তোমার ইএমএফ এর ভ্যালু কিভাবে সেলের ইএমএফ এর ভ্যালু বাড়াবা, এই হিসাবের অনুযায়ী এখানে উৎপাদের ঘনমাত্রা না বিক্রয়কের ঘনমাত্রা বাড়াবা, উৎপাদের ঘনমাত্রা কমাবে, কারণ এখানে ভাইয়া একটা মাইনাস সাইন আছে আর এখানে ছিল প্লাস সাইন। সো এই দুইটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট আমাদের আগে খেয়াল করতে হবে। তোমাকে যদি বলে নিচের কোনটি সঠিক, উৎপাদের ঘনমাত্রা বাড়ানো নাকি বিক্রয়কের ঘনমাত্রা বাড়ানো, তুমি যেন এই দুইটা জিনিস খুব ভালো মতো পারো। ইনশাল্লাহ পারবা, এখন পারবা। আমরা যখন ওই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পড়বো তখন বিস্তারিত পড়বো নি, বা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার যখন দেখবো। এখান থেকে আর কিছু নাই। তাহলে মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ কত? 7.4। মানুষের রক্তে কয় ধরনের বাফার সিস্টেম থাকে, কি কি থাকে, এগুলা হ্যানতেন অনেক কথা আছে। চলো এগুলোই দেখি এখন। মানুষের রক্তের বাফার সিস্টেম খুব ইম্পর্টেন্ট কথা। মেডিকেলে যদি একটা প্রশ্ন হয় ভিতর, মানে বইয়ের ভিতর থেকে, তাহলে এখান থেকে প্রশ্নটা করবে, কারণ এটা মেডিকেল রিলেটেড কথাবার্তা। নর্মালি রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, এটা আমরা রক্ত চ্যাপ্টারে পড়ছি। রক্ত সামান্য ক্ষারীয়, ভালো কথা। দেন আর কি, রক্তের পিএইচ কত? 7.4। মেইনলি রক্তের বিভিন্ন কারণে রক্তের পিএইচটা 7 থেকে 7.8 এর মধ্যে থাকতে পারে, বাট 7 থেকে 7 অথবা 7.8 হলে খুবই ভেজাল হয়ে যায়। নর্মালি রক্তের পিএইচ যদি 7.45 থেকে 7.4 হচ্ছে অপটিমাম, 7.45 থেকে যদি বেশি হয় সেটাকে বলা হয় অ্যালকালির দিকে চলে যাচ্ছে, সেটাকে বলে অ্যালকালোসিস, এবং এটার কারণে রোগীর মৃত্যু ঘটে। এবং যদি 7-এর কম হয় সেটা হচ্ছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস যদি হয়, মৃত্যু হয় না, সে কমায় চলে যাবে, অবচেতন বা অচেতন বা কমায় চলে যাবে, শেষ। মানুষের 3 ধরনের বাফার সিস্টেম পাওয়া যায়। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম, অন্তঃকোষীয় ফসফেট বাফার সিস্টেম এবং প্রোটিন বাফার সিস্টেম। তিনটা জিনিস মনে রাখবা কিভাবে। বাইকার্বনেট তো মনে থাকবে, ফসফেট আর প্রোটিন দুইটা জিনিস মনে রাখবা আলাদাভাবে মুখস্থ। এখান থেকে বাইকার্বনেট বাফার সিস্টেমের পিকের ভ্যালু 6.1, ফসফেট বাফার পিকের ভ্যালু 7.2 এবং প্রোটিন বাফার সিস্টেমের পিকের ভ্যালু 7। বইয়ের ভিতরে লেখা আছে, আমি লিখে দিলাম এখানে। তারপর এখানে মনে রাখবা হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন থাকার কারণে পিকে সবসময় 7 থাকে, এবং ওই যে প্লাস মাইনাস লগ সল্ট বাই অ্যাসিডের ভ্যালুটা আলটিমেটলি 7.4 করে দেয়। এই কথাটা মাথায় রাখতে হবে, আর কিছু নাই মোটামুটি। আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে এখানে, যে রক্তে প্লাজমা তরলে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা হলো 24 মিলিমোল পার লিটার, একদম মুখস্থ রাখতে হবে। এবং কার্বন অক্সাইডের আংশিক চাপ কত রক্তে? 40 মিলিমোল। এটা হচ্ছে রেসপিরেটরি চ্যাপ্টারটাই আছে,
মানে শ্বসনের চ্যাপ্টারেই আছে এগুলো। তারপরেও কেমিস্ট্রিতে যেহেতু আছে আবার পড়বা। কার্বন ডাইঅক্সাইডের দ্রাবকের গুণফল কত, এগুলো লাগবে না নর্মালি। প্লাজমাতে এটা একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে সল্ট, আর নিচে হচ্ছে তার অনুবন্ধী 1.2 এর কত গুণ হচ্ছে 24, অ্যারাউন্ড 20 গুণ, এই যে লেখাই আছে। মানে বুঝাচ্ছে যে এখানে লগ সল্ট বাই অ্যাসিডের যে অনুপাতটা, ওই সল্ট বাই অ্যাসিডের অনুপাত হয় 20। সল্ট কোথায়, এই যে H2CO3, যেটা উপরে সল্ট, সল্ট ইজ টু বাইকার্বনেট না, হ্যাঁ বাইকার্বনেটের ঘনমাত্রা। আচ্ছা এটা তো সল্ট মানে তো অনুবন্ধী, সরি অনুবন্ধী হচ্ছে HCO3 মাইনাস H2CO3। এটার যে অনুপাত, এটার অনুপাত হচ্ছে 20:1। এটা মাথায় রাখতে হবে, জাস্ট এই কথাটাই। ওকে, পারা যাবে, এটা বইয়েরই একটা এমসিকিউ। তারপর আর কি পড়বো এখান থেকে, আর কিছু নাই। রক্তে ক্ষার জাতীয় খাদ্যরস যুক্ত হয়, এগুলা কিছু লাগবে না আর। এগুলো আমাদের লাগবে না। কৃষিক্ষেত্রে উপাদানে এই পয়েন্টে চলে আসো। এখানে অনেকে অনেক কিছু পড়ো, বাট ভাইয়া এত কিছু লাগবে না। মেনলি তুমি তোমার মনে রাখতে হবে, তোমার যদি মাটিটা মাটিটা যদি অম্লীয় হয়ে যায় তাহলে আমাদের সার দিতে হবে ক্ষারীয়, এবং মাটি যদি ক্ষারীয় সার থাকে তাহলে দিতে হবে অম্লীয়। তাহলে বুঝবা কেমনে কোন কোন সার অম্লীয়, কোন সার ক্ষারীয়। তোমার যদি পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মূল্য থাকে তাহলে বুঝতে হবে ওই সারটা হচ্ছে ক্ষারীয় সার, এবং তোমার মাটিটা যদি অম্লীয় হয় তখন ওই সার দিতে হবে, যেমন ডোলোমাইট দিতে হবে। এবং তোমার যদি ফসফরাস জাতীয় কোনো একটা কথাবার্তা পাও একটা সারের মধ্যে, যেমন পিএস এর ভ্যালু, তুমি যদি এরকম ট্রিপল সুপার ফসফেট এই টাইপের কোনো কিছু যদি দাও, CaH2PO4H2 জিপসাম, ট্রিপল সুপার ফসফেট বা ফসফেট জাতীয় কিছু দাও যেগুলো পর্যায় সারণীর ডান দিকের মৌল, ওগুলা হচ্ছে অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে। সো ওই জাতীয় সারগুলো দিতে হবে কোথায়, ওই জাতীয় সারগুলো দিতে হবে যেটা আমার ক্ষারীয় মাটি, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে পটাশিয়াম নাইট্রেট, এগুলা দিতে হবে সবগুলা ক্ষারীয় মাটিতে। আরেকটা সার আছে যেটাকে বলে জিপসাম সার, এটা আমরা বিস্তারিত চ্যাপ্টার 5-এই আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 5-এ জিপসাম সার। টু জিপসামের সংকেতটা পড়ো। জিপসামের সংকেত আসলে এরকম যে ক্যালসিয়াম সালফেট 0.2H2O। জিপসাম জিপসামের গুঁড়াও দিতে হয়। আচ্ছা, আরেকটা সার আছে যেটা হচ্ছে ডায়ামোনিয়াম ফসফেট, ডিএপি। ডায়ামোনিয়াম ফসফেটের সংকেতটা মনে রাখবা। এই সারটা মাটি ক্ষারীয় নাকি অম্লীয় নাকি নিরপেক্ষ কোনো কিছুই ডিফার করবে না, তুমি এটা দিলেই হইলো। বাংলাদেশে একমাত্র ডিএপি সার কারখানা আছে, এটা চ্যাপ্টার 5 আছে সেকেন্ড পেপার। তারপরে পিএস এর গুরুত্বের পার্টে চলে আসি। পিএস এর গুরুত্বের মধ্যে শুধুমাত্র মনে রাখবা চামড়া ট্যানিং এর পিএস কত, 4 থেকে 4.5। দেন মনে রাখবা ত্বকের পিএস কত। একটা বয়স্ক লোকের ত্বকের পিএস 4.7 থেকে 5.75। বয়স্ক লোকের পিএস থেকে কম শিশুর পিএসে আসো। কম শিশুতে একটু থাকবে পিএসটা একটু বেশি, কোমল একটা শিশুর। আর একটা বয়স্ক লোক, যে সে বয়স্ক হচ্ছে, বয়স্ক হতে তার একটু হালকা অ্যাসিডিক হতে থাকবে শরীরটা, মানে ত্বকটা। এই দুইটা ভ্যালু মনে রাখলেই হবে। তারপরে বাকিগুলো মোটামুটি লাগবে না। এগুলো শ্যাম্পুতে কত থাকে, ফেস ওয়াশে কত থাকে, ভাই এগুলো আমি কোনোদিনও সাজেস্ট করবো না পড়ার জন্য। তুমি পড়বা মেইন জিনিসগুলো, যেমন চোখের পানির পিএস কত, 6.6 থেকে 7.6। তারপরে মুখের লালা বা স্যালাইভারি গ্ল্যান্ডের পিএস, স্যালাইভারি পিএস কত, 6.2 থেকে 7.4। মাতৃদুগ্ধের পিএস কত, 6.6 থেকে 6.9। প্রস্রাবের পিএস কত, 4.5 to 8, খুব ইম্পর্টেন্ট। রক্তের পিএস কত, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কয়টা পার্ট পড়তে হবে। আর পাকস্থলীর পিএস কত, পাকস্থলীর পিএস অবশ্যই অম্লীয় হবে, মেনলি 1.5 থেকে 3.5। এবং ক্ষুদ্রান্তের পিএস অবশ্যই, ক্ষুদ্রান্তের পিএসটা হয়ে যায় ক্ষারীয়, 7.4 থেকে 8। এই কয়টা পার্ট তোমার মাস্ট জানতে হবেই অ্যাট এনি হাউ। তারপর আর কি আছে ভাই, আর কিছু নাই। তারপরে চলে আসো অ্যাসিড এবং ক্ষারের তীব্রতার পার্টের মধ্যে। শক্তির নিত্যতা সূত্র, এগুলো লাগবে না কিছু। আমরা চলে আসি আসল পড়াতে। বিক্রিয়ার এনথালপি এনথালপি এগুলো লাগবে না। অ্যাসিড এবং ক্ষারের প্রশমন তাপ, একটা অ্যাসিডের সাথে একটা ক্ষার যখন অ্যাড করো তখন তার প্রশমন তাপ তৈরি হয়, ওইটাকে বলে অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ। যেমন একটা HCl এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো তাহলে -57.34 কিলো জুল তাপ তৈরি হয়, এটা হচ্ছে প্রশমন তাপ। সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো -57.44 প্রশমন তাপ তৈরি হয়। এই দুটো মুখস্থ করবা প্রথমত। তারপরে মুখস্থ করবা এই যে এটা উইক একটা অ্যাসিডের সাথে যদি একটা স্ট্রং বেজ অ্যাড করো তখন হবে -55.14। এবং লাস্টেটা মনে রাখবা, একটা উইক অ্যাসিডের সাথে একটা যদি, মানে উইক অ্যাসিড মানে হাইড্রোজেন ফ্লোরাইড, একটা এটা তো উইকই হবে অবশ্যই। এটার সাথে তীব্র একটা ক্ষার যদি অ্যাড করো তাহলে -68.60। সব থেকে বেশি তাহলে এই যে এটার লাস্টেরটার।
হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত ভ্যালু আসে, তাহলে 4টা ভ্যালু একটু কষ্ট করে লিখে লিখে প্র্যাকটিস করবা, মনে রাখবা, তাহলেই হবে, কোনো ট্রিক্স লাগবে না এগুলো। তারপরে আরো 2 পেজ আগাও। 2 পেজ আগালে ভাইয়া একটা কথা পাবা, এটা বন্ধন শক্তি এবং গড় বন্ধন শক্তির হিসাবে। বন্ধন শক্তির হিসাবের মধ্যে হাইড্রোজেনের ক্ষেত্রে 435, এটা একটু মনে রাখবা। কার্বন ক্লোরিন এটা মনে রাখবা। তারপর লাস্টে এটা কার্বন অক্সিজেন, এটা মনে রাখবা। আর কার্বন কার্বন ডাবল বন্ডেডটাও মনে রাখতে পারো। এখান থেকে যে সবগুলো পড়া লাগবে এরকম না, স্টার দেওয়াই আছে যেগুলো, ওগুলা পড়ে রাখো, তাহলেই হবে। সব যে পড়াই লাগবে এরকম না, না পড়লেও কোনো সমস্যা নেই, এতটুকু পার্ট মেনলি তুমি যেন বইয়ের এমসিকিউ মিস না হয় তোমার। চলে আসো সামনে বইয়ের আরো জাস্ট 2টা কথা বাকি আছে, ওই 2টা কথা বলি। এটা একটু বইয়ের এই এমসিকিউটা সলভ করে ফেলবা। বক্সের এমসিকিউ সবগুলো মাস্ট সলভ করতে হবেই, এলা বক্সের সবগুলো এমসিকিউ প্রবলেম গুলা তুমি সলভ করে ফেলবা। আসো ল্যাভেশিয়ে এবং হ্যাসের সূত্র। প্রথমে যেটা ল্যাভেশিয়ের সাথে সাথে বিজ্ঞানী ল্যাপ্লাসও একই সাথেই বলছে, ল্যাভেশিয়ে ল্যাপ্লাসের সূত্র বলা হয় এটাকে। ল্যাভেশিয়ে ল্যাপ্লাসের সূত্রটা বলতে মানে এটার বাংলা কথাটা পড়ার আগে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। জিনিসটা হচ্ছে, তুমি যদি এ থেকে বিতে যাওয়ার সময় যে পরিমাণ তাপ সিতে মানে এ থেকে বি তৈরি করে তুমি সি উৎপাদ করছো, এটা করতে যেরকম হবে মানে সি প্লাস ডি করছো যে হবে, সি থেকে ডি থেকে আবার এ প্লাস বিতে যাইতে সেম পরিমাণই তাপ শক্তি লাগবে, সেম পরিমাণে কিন্তু নেগেটিভে ভ্যালুটা। এটাই বলছে বিজ্ঞানী ল্যাপশে এবং ল্যাপ্লাস, যে যদি নর্মালি একটা এনথালপির পরিবর্তন ঘটে তাহলে ওই বিক্রিয়ায় বিপরীত দিকে যদি সংঘটিত করো তাহলে ওই পরিমাণে এনথালপির পরিবর্তন ঘটবে এবং চিহ্ন হবে বিপরীত। ইজি না? দেখো এখানে যদি প্লাস 20 কিলো জুল হয়, এখানে হবে মাইনাস 20 কিলো জুল, একদম ইজি, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। দেন চলে আসো হ্যাসের সূত্রতে। বিজ্ঞানী হ্যাসের সূত্রটাকে বুঝো। দেখো ধরে নাও এ থেকে বিতে গেছো, বি থেকে আবার সিতে আসছো, আবার আরেকটা বিক্রিয়ার মাধ্যমে এ থেকে সরাসরি সিতে আসছো, এ থেকে বিতে আসলাম, বি থেকে আবার সিতে আসলাম, যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে, যে পরিমাণ শক্তি আমার রিলিজ হবে অথবা যে পরিমাণ শক্তি লাগবে, সামাও কিছু একটা হবে, ওই পরিমাণ শক্তি আমি অন্য একটা পথ অতিক্রম করে এ থেকে সিতে গেলে সেম শক্তি লাগবে। এটাই বলছে বিজ্ঞানী হ্যাস। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক এবং শেষ অবস্থা বা স্থির একই থাকে, সে বিক্রিয়ায় এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, প্রতি ক্ষেত্রে এই বিক্রিয়া এনথালপির সমান হবে সবসময়। এই 2টা কথা জাস্ট মাথায় রাখো, যে এই 2টা সূত্র আছে পৃথিবীতে, তাহলেই হয়ে যাবে, আর কিছু মোটামুটি পড়ার দরকার নেই। ভিতরে আরো অনেক হিবিজিবি কথা আছে, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো ভাই হিবিজিবি আর কোনো কথা পড়ার দরকার নেই। যে 3টা ক্লাস ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, ওই 3টা ক্লাসই দেখো, টোটাল মিলিয়ে 2 ঘন্টা হয়ে যাবে। ওই 2 ঘন্টার ক্লাস যদি 1.5 গুণ দিয়ে দেখো, 1.5 গুণ দিয়ে দেখলেও মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই। 1.5 ঘন্টাতে একটা ক্লাসে কিন্তু আমি শুধুমাত্র যতটুকু লাগবে ততটুকুই বললাম। আর আমাদের সামনে একটা কোর্স আসতেছে, এই যে ক্র্যাশ কোর্সের মধ্যে জাস্ট এই যে এখানে তো আরো বেশি পড়াই ফেলছি, এখানে ক্র্যাশ কোর্সে এতটুকু বেশি পড়াবো না, এতটুকু আসলে লাগবে না, জাস্ট যতটুকু লাগে ওই কয়টা পেজের আমরা পিডিএফ বানায় নিজে ওই কয়টা পেজের ক্লাস নেব। এখানে দেখো এখানে কি করলাম, এখানে অনেকগুলো পেজ উল্টাইতেছি, বাট ওইখানে যে কয়টা পেজই থাকে ওই কয়টা পেজই ইম্পর্টেন্ট। মানে এরকম শর্ট একটা পিডিএফ বানাবো, মানে পুরো বই পিডিএফ না, পুরো বইকে যতটুকু দরকার ততটুকু দেখা, মানে একটা পিডিএফ থাকবে, ওই পিডিএফ এর মধ্যে আমি পড়াবো। সোজা কথা, তত কম থাকবে সিলেবাসটা, যত কম থাকবে তত তোমার মাথায় ভাই থাকবে। তোমাকে যদি শুধুমাত্র আমি যতটুকু লাগে ততটুকুই পড়াই, আর ততটুকু যদি তুমি বারবার রিভাইজ দাও তাহলেই হবে। আর যদি তুমি হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করো তাহলেই তোমার চান্স হবে। এখানে কোনো জটিল কিছু নাই, জটিল আসলে বানাও তুমি, জটিল আসলে আমরা মানে টিচাররা বানায়, মানে ম্যাক্সিমাম টিচার জটিল বানানোর চেষ্টা করে কারণ তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে। বাট আমি তোমারে বলতেছি ভাই, মেডিকেলের অ্যাডমিশনের প্রিপারেশন জটিল বানানোর কোনো দরকার নাই, একদম সিম্পল অ্যান্ড ইজিয়ার প্রিপারেশন তুমি নিতে পারবা। কিভাবে? এই যে যতটুকু লাগবে বই থেকে কেমিস্ট্রি ফিজিক্সে বা জুলজি বোটানিতে ততটুকু পড়বা, সাথে হাজারি স্যার, কবির স্যারের এবং অন্যান্য রাইটারের এমসিকিউগুলো পড়বা, মাজেদা ম্যাডাম, আলিম স্যারের বইয়ের এমসিকিউগুলো পড়বা। বইয়ের এমসিকিউ কিন্তু খুব একটা বেশি না, একবার বসলেই শেষ হয়ে যাবে। তুমি যদি জানো হাজারি স্যারের বইয়ের এই যে এমসিকিউগুলো যেগুলো আছে, ওই এমসিকিউগুলো সলভ করতে তোমার এই যে এই চ্যাপ্টার 5 এর একটা এমসিকিউ মানে এমসিকিউগুলো সলভ করতে তোমার 1 ঘন্টা সময় লাগবে। তুমি এখন বসো, দেখো তুমি সলভ করতে বসো, 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি এমসিকিউগুলো সলভ করতে পারবা, কিন্তু তুমি করবা না। কেন করবা না? কারণ তোমার কালকে ডেইলি এক্সামে কোচিং এ আসে রেটিনা গাইড থেকে, কোচিং এ আসে তোমার মেডিটিক্স থেকে, ওই মেডিটিক্স পড়তে বসবা তুমি নাকি রেটিনা গাইড পড়তে বসবা, কিন্তু তোমার এটাই খেয়াল নাই যে তোমার বইয়ের এমসিকিউ তুমি পারো না, বইয়ের এমসিকিউ তোমার খেয়াল নাই। তুমি যদি ভাইবা থাকো ভাই যে তুমি রেটিনা গাইড পড়ে মেডিকেলে চান্স পাবা, তুমি রেটিনা গাইড পড়ে চান্স পেয়ে তারপর আমার সাথে দেখা করো, আমি তোমাকে অনেক বড় একটা ভালো একটা গিফট দিব, তুমি মহামানব
তুমি মহামানব। তুমি একটা যদি সার্ভে করি যে আমি তো সোহরাওয়ার্দী মেডিকেলে আছি, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ঢাকা মেডিকেলে আছে, অনেকে সলিমুল্লাহ মেডিকেলে আছে। ওই সার্ভে করলে দেখা যাবে যে আমি যদি আমার বন্ধু বান্ধবদেরই জিগাই অথবা আমার জুনিয়রদের জিজ্ঞেস করি তুমি কিভাবে চান্স পাইছো, তুমি কি গাইড পড়ছো কোনো কোচিংয়ের গাইড, অথবা তুমি কি রয়্যাল গাইড, অথবা তুমি উন্মেষের মেডিট্রিক্স পড়ছো কিনা, অথবা তুমি কম্পিনিয়ন বুক পড়ছো কিনা, তারা বলবে যে না, এক কথায় না, অ্যান্সার না। আমি নিজেও পড়ি নাই, কারণ পড়ার সময়ই নাই। পড়বো কখন? পড়ার সময় তো লাগবে। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য তোমার যতটুকু পড়া দরকার তুমি ততটুকুই পড়বা, ততটুকু তুমি শর্ট করবা তোমার পড়াটাকে। কেউই পড়ে নাই আসলে। কারা পড়ে? যারা বুঝে না তারা পড়ে। এখন ভাই তাহলে ওগুলা কেন দিচ্ছে? ওগুলা দেওয়ার কারণ হচ্ছে প্রথমত ব্যবসায়িক উদ্দেশ্যে, দ্বিতীয়ত হচ্ছে ওই বইগুলোর মধ্যে দেখবা যে গুছায় সুন্দর মতো দেওয়া আছে। তুমি যখন মেইন বইটা পড়া হয়ে যাবে খুব ভালো মতো না, তারপরে তুমি মেডিটিক্স উল্টাও। তারপরে মেডিটিক্স উল্টায় দেখো যে কেমন কেমন ওই যে দেখবে যে মেডিটিক্সের লাল কালারের, নীল কালারের, বা তোমার রেটিনা গাইডেও লাল নীল কালার বোল্ড করে দেওয়া আছে, ওইটা তারপরে তোমার পড়লে ইফেক্টিভ হবে। আর ওইটা আসলে লাগেও না, কারণ বইটা একবার রিভিশন দিতেই, ধরে নাও বোটানি চ্যাপ্টার 1ই কোষ ও কোষের গঠন, ওই চ্যাপ্টারটা পড়তেই তোমার রিভাইজ দিতেই তোমার 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। ওই বইয়ের কোষ ও কোষের গঠন রিভাইজ 2 ঘন্টা দেওয়ার পরে তারপরে তোমার আবার ওই বইয়ের যে আজিবুর স্যারের এমসিকিউ গুলো আছে ওগুলা পড়তে আরো 1 ঘন্টা লাগবে, 3 ঘন্টা তোমার একটা চ্যাপ্টারই লাগবে। তাহলে তুমি মেডিটিক্সই পড়বা কখন, ওগুলা পড়বা কখন? আর একবার পড়লে তো মনে থাকে না কিছু, 2-3 বার পড়তে হবে। সো আলটিমেটলি সার কথা হচ্ছে ভাইয়া, তুমি যে টেকনিক, যে মানে জটিল করার কোনো কিছু নেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন, একদম সিম্পল প্রিপারেশন, জাস্ট বারবার রিভাইজ দিতে হয়। যতটুকু পড়বা, যতটুকু নলেজ নিবা, ইম্পর্টেন্ট নলেজ ততটুকু মাথায় নিয়ে তারপরে তুমি অ্যাপ্লাই করবা। বারবার পরীক্ষা দিবা, এক্সাম দিবা। আমাদের এক্সাম ব্যাচে প্রচুর পরীক্ষা নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ যেন স্টুডেন্টের একটা প্র্যাকটিস হয়। আমাদের সামনে যে ক্র্যাশ কোর্সের মধ্যে এক্সাম ব্যাচগুলোও ফ্রিতে থাকবে, মানে সবগুলা এক্সাম থাকবে, ভার্সিটি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড, সবগুলো এক্সাম লিঙ্ক একবারে দিয়ে দিব, এবং সবগুলা ক্লাস থাকবে, শুধুমাত্র যতটুকু লাগবে ততটুকু ক্লাস থাকবে। ক্লাস টোটাল 20টা ক্লাস থাকবে। সবকিছু বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিবনি, ওইটা দেখে নিও। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।